Assalamu alaikum, dear students of class 6 and their guardians. Welcome to online school of Haji Muazzem Ali online school. I am your English teacher Abul Kalam Azad. Today I am discussing with you English second paper topics. The name of the topics is right form of verbs. আজ আমি তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস পড়াবো। রাইট ফর্ম অফ ভার্বস এর নামটা হলো ভার্বের সঠিক ফর্ম। রাইট সঠিক ফর্ম সক অফ ভার্বস, ভার্বের সঠিক ফর্ম। ভার্বের সঠিক ফর্ম বলতে কী বোঝায়? ভার্বের সঠিক ফর্ম বলতে ভার্বের তিনটা ফর্ম: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। একটা সেন্টেন্সে ভার্বের কোন ফর্ম বসবে? প্রেজেন্ট ফর্ম বসবে নাকি পাস্ট ফর্ম বসবে নাকি পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে? এই আলোচনাটাই হলো রাইট ফর্ম অফ ভার্বস। যেমন আমি বোর্ডে লিখি, হি গো, ব্র্যাকেটে গো লিখলাম, হি গো টু স্কুল, ব্র্যাকেটে লিখলাম গো, হি গো টু স্কুল। দেখো এটা একটা ইনকমপ্লিট সেন্টেন্স। এটা হি গো টু স্কুল আমরা যদি প্রেজেন্ট টেন্স মনে করি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মনে করলাম, তখন হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। প্রেজেন্ট ইনডিফিনিট হলে হবে হি গোস টু স্কুল। তোমরা তো অবশ্যই শিখছো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তখন ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। কী হবে? হি গোস টু স্কুল। আমি লিখে দেই, হি গোস টু স্কুল। আবার মনে করো, হি গো টু স্কুল। সাপোজ মনে করি এই সেন্টেন্সটা পাস্ট টেন্স, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, তখন কি হবে? তখন সাবজেক্টের পর ভার্ব টু বসবে, মানে ভার্বের পাস্ট ফর্ম বসবে। তো গোর পাস্ট ফর্ম হলো ওয়েন্ট, গোর পাস্ট ফর্ম হলো ওয়েন্ট, পাস্ট ফর্ম হলো গন। তখন আমরা লিখব হি ওয়েন্ট টু স্কুল, হি ওয়েন্ট টু স্কুল। মনে করি এই সেন্টেন্সটা ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স মনে করি আমরা, তখন কি হবে? সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল বসবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে কি হবে? হি উইল গো টু স্কুল। এভাবে আমরা লিখব। আমরা তো সকল টেন্সের গঠন পারি মনে করি। তোমরা সকল টেন্স বলতে প্রেজেন্টের 4টা টেন্স, পাস্টের 4টা টেন্স, ফিউচারের 4টা টেন্স, সব টেন্সের গঠন তোমরা শিখে ফেলছো ইতিমধ্যেই। তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা জানি সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। হ্যাঁ, তো যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে কি হবে? যদি সাপোজ মনে করলাম, লিখলাম যে দে আর প্লে ফুটবল। দেখো দে আর ব্র্যাকেটে লিখলাম প্লে। এটা কোন টেন্স হতে পারে? সাবজেক্ট পরে আর আছে, সাবজেক্ট পরে অ্যাম, ইজ, আর থাকলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট অ্যাম, ইজ, আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে কী হবে? দে আর প্লেয়িং ফুটবল। আমি ডট ডট দিই, তাহলে দ্রুত যাতে লেখা হয়, দে আর প্লেয়িং, PLAYING, প্লেয়িং ফুটবল। দে আর প্লেয়িং ফুটবল। প্লুরাল নাম্বার দিয়ে তাই আর বসছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি বসতো? ইজ বসতো। আই এর পরে অ্যাম বসে, এটা আমরা জানি। এভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা একটু আলোচনা করি। লিখলাম রূপা হ্যাজ টেক টি, ব্র্যাকেটে লিখলাম টেক। রূপা হ্যাজ, সাবজেক্ট পরে হ্যাভ বা হ্যাজ থাকলে কি হয়? সেন্টেন্সটা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স।
সেন্টেন্সটা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সাবজেক্ট পারফেক্টের গঠনটা কী বলো, একটু মনে করো দেখো। আর তোমরা কিন্তু অবশ্যই খাতা এবং কলম সামনে রাখবে, রেখে প্র্যাকটিস করো। আর দেখো এটা তো ফেসবুকে তোমাদের আবার বারবার তোমার পিছন থেকে টেনে নিয়ে আবার দেখতে পারো, যাতে সুবিধা হয়। যে মনে করো যে এখনও বসে নেই, তোমার ফ্রেন্ডকে তুমি যোগাযোগ করে বসতে বলো খাতা কলম নিয়ে, যাতে সেও বসে এবং সে পিছন থেকে টেনে টেনে দেখতে পারবে। আজকে না দেখলেও আগামীকাল দেখতে পারবে। দেখো, হি হ্যাজ টেকটি, সাবজেক্ট পরে হ্যাজ আছে, তার মানে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট গঠনটা কি? সাবজেক্ট পরে হ্যাভ বা হ্যাজ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। টেকের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? টেক হলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট হলো টুক, পাস্ট হলো টেকেন। তাহলে কী হবে? হি হ্যাজ টেকেন টি। সরি, রূপা, সাবজেক্ট রূপা, হ্যাজ টেকেন টি। দেখো লিখলাম রূপা হ্যাজ টেকেন টি। থার্ড পারসন সিঙ্গুলার হলে পারে বসে হ্যাজ, আর বাকি সকল ক্ষেত্রেই বসে হ্যাভ। এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো আবার যদি লিখি, ইট হ্যাজ বিন রেইন সিন্স মর্নিং, MORNING। ইট হ্যাজ বিন ব্র্যাকেটে রেইন, সাবজেক্টের পরে হ্যাজ বিন বা হ্যাভ বিন থাকলে কোন টেন্স হয়? সাবজেক্ট হ্যাভ বিন, হ্যাজ বিন, এরপরে হবে ভার্বের সাথে আইএনজি। সাবজেক্ট হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি, তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো তাহলে কী হবে? ডট ডট দিয়ে ইট হ্যাজ বিন রেইনিং, RAINING, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এভাবে তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। সাবজেক্ট হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি হয়ে গেল কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বেন্স দেখো সহজ সহজ করে আমাদের হয়ে যাচ্ছে। এরপর দেখো আবার আমরা যদি লিখি পাস্ট ইনডিফিনিট টেন্স হলে জন্য কী হবে? সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসবে। তা আমি লিখলাম হি কাম ইয়েস্টারডে, YESTERDAY। তো এই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্স মনে করি আমরা। তো পাস্ট ইনডিফিনিট টেন্স হলে কী হবে? সাবজেক্টের পরে পাস্ট ফর্ম বসবে। আমরা গঠন তো জানি সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম। তাহলে কী হবে? হি, কামের পাস্ট টেন্স ছিল কেম, কাম পাস্ট ফর্ম কেম, পাস্ট ফর্ম ছিল কাম। আবার হি কেম ইয়েস্টারডে, আমি ডট ডট দিলাম, সংক্ষেপে দ্রুত লেখা হয়ে যায়। হি কেম ইয়েস্টারডে। এভাবে আমরা পাস্ট ইনডিফিনিট হয়ে গেল। আবার দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি মনে আছে? সাবজেক্ট এবারে ওয়াজ, ওয়ার, পরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। লিখলে দে ওয়ার গো, ব্র্যাকেট লিখলাম গো টু স্কুল, একটা টেন্স লিখলাম। তো দেখো দের পরে ওয়ার আছে, সাবজেক্ট পরে ওয়াজ, ওয়ার থাকলে কোন টেন্স হবে? দেখো মনে করে, সাবজেক্ট ওয়াজ, ওয়ার, ভার্বের সাথে আইএনজি, মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কী হবে? দেখো দে ওয়ার গোয়িং টু স্কুল, সাবজেক্ট ওয়াজ, ওয়ার, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। ঠিক তথাপি আমরা আবার দেখো তারপরে পাস্ট পারফেক্ট টেন্স, সাবজেক্টের পরে হ্যাড, সাবজেক্ট হ্যাড, এরপরে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সাবজেক্ট হ্যাড লিখলাম রানা গো বিফোর আই কেম। রুনা ব্র্যাকেট, রানা ব্র্যাকেটে গো বিফোর আই কেম। এই সেন্টেন্সে বিফোর লেখা আছে, বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স লেখা আছে। আমরা
এর আগে লাগবে পাস্ট পারফেক্ট টেন্স। সাবজেক্টের পরে হ্যাড হবে, তারপরে বলবে ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পারফেক্ট টেন্স, এরপরে বিফোর, এরপরে পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখো তো পাস্ট পারফেক্টের গঠনটা দেখো মনে পড়ে কিনা? সাবজেক্টের পরে হ্যাড, এরপরে ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে হবে রানা হ্যাড। গোর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? গোর পাস্ট ফর্ম হলো ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল হলো গন। তাহলে এবার রানা হ্যাড গন, রানা হ্যাড গন। বাকিটা লেখো বিফোর আই কেম। দেখছো আমরা লিখেছি সাবজেক্টের পরেই হ্যাড, তারপরে ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে হলো কি এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। এভাবে আমরা সাপোজ মনে করি আমরা ফিউচার টেন্সের গঠন দেখো তো মনে পড়ে কিনা? ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। হি ব্র্যাকেট কাম হিয়ার টুমোরো। দেখো লিখলাম কাম, সে আগামীকাল এখানে আসবে। ফিউচার ইনডিফিনিট টেন্স হলে দেখো তো গঠন মনে পড়ে কিনা? সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আবার বলি সাবজেক্ট শ্যাল উইল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো অবশ্যই শিখেছো, আমি আবার একটু বলে দিচ্ছি আর কি। তাহলে কী হবে? হি উইল কাম, কামের প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে কামে, সাবজেক্টের পরে শ্যাল ভার্বের প্রেজেন্ট ফর্ম। হি উইল কাম হেয়ার টুমোরো। এভাবে আমরা টেন্সের যে রাইট ফর্ম ভার্বগুলো আমরা একটু আলোচনা করলাম সংক্ষেপে। হি উইল কাম হেয়ার টুমোরো। দেখো আমরা এখন কিছু নিয়মকানুন টেন্সের বাইরে ঠিক না, টেন্সের মধ্যেই একটা বাড়তি কথা। যেমন দেখো একটা সেন্টেন্সে যদি থাকে রেগুলারলি, সামটাইমস, ডেইলি, অকেশনালি, এই সমস্ত কিছু ওয়ার্ড যেন বই খুঁজলেই দেখবো বইয়ের প্রথমে পেয়ে যাবে, যেখানে কোনো ক্লাসের বইতে আছে এগুলো রাইট ফর্ম ভার্ব। কী বললাম? ডেইলি, রেগুলারলি, সামটাইমস, অকেশনালি, এরকম আরও কিছু শব্দ দেওয়া আছে। হ্যাঁ, তোমরা এগুলো দেখলে কি বলবে? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বলা হলো যে হি ব্র্যাকেট লিখলাম কাম ডেইলি, DILY। এই ডেইলি লেখা আছে বলে আমরা এটা বলি ভালো সরাসরি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তখন সাবজেক্টের পরে প্রেজেন্ট ইনডিফিনিট, সাবজেক্টের পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে। তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম বলে ভার্ব এস যোগ হয়ে যাবে একটা। তাহলে হি কামস ডেইলি, সে দৈনিক আসে। হি কামস ডেইলি। আবার দেখো কিছু কিছু শব্দ আছে যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট। বই খুললে তোমরা এগুলো পেয়ে যাবে। নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট থাকলে আমরা মনে করবে সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন লাগলো দে রিড নাও, এর মানে হলো তারা এখন পড়ছে। নাও আছে বলে আমরা বলে বললাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট। তো লিখলাম, তাহলে কী হবে? সাবজেক্টে পড়ে অ্যাম ইজ আর হবে, দে যেহেতু প্লুরাল নাম্বার হবে আর হবে। দে আর রিডিং নাও। দেখো তো কী কী দেখলাম আমরা এখানে? নাও দেখছি বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, এই শব্দগুলো থাকলে আমরা বলবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক একই কায়দায় দেখো জাস্ট, জাস্ট নাও, অলরেডি, আমি অলরেডি লিখে দেই। হ্যাঁ, তুমি বই খুললে পেয়ে যাবে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, ইয়েট, এই শব্দগুলা মোটামুটি এইগুলো বলে তোমরা ছোটো তো এইগুলো মনে রাখলে হয়ে যাবে। জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, ইয়েট, আরও শব্দ মনে পড়ে গেছে, লেটলি। এগুলো দেখলে পর আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স।
কী হবে? সাপোজ এটা লিখলাম হি গো দেয়ার, একটা শব্দ লিখে দিই জাস্ট নাও, দে গো দেয়ার জাস্ট নাও। তো গো, তো জাস্ট নাও আছে বলে আমরা কোন টেন্স বলবো যেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। তাহলে কী হবে? হি, প্রেজেন্ট পারফেক্ট গঠনটা কি? সাবজেক্ট পরে হ্যাভ বা হ্যাজ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে কী হবে? হি হ্যাজ গন দেয়ার জাস্ট নাও। হি হ্যাজ গন দেয়ার জাস্ট নাও। দেখো তো কী বললাম? জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, ইয়েট, লেটলি। এই শব্দগুলো দেখলে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবার দেখো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এভাবে কিছু শব্দগুলো দেখব, যেমন ফর অথবা সিন্সের পরে সময় উল্লেখ থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ফরের পরে সিন্সের পরে সময় উল্লেখ থাকলে আমরা মনে করে নেব এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বলা হলো যে রুনা প্লে ফর অ্যান আওয়ার। এই যে ফরের পরে লেখা আছে অ্যান আওয়ার, 1 ঘন্টা, একটা সময়ের নাম। তো দেখো আমি লিখলাম রুনা প্লে ফর অ্যান আওয়ার। তো এখানে এটা আমরা কোন টেন্স জন্য বলছি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখন কী হবে? রুনা হ্যাজ বিন প্লেইং। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটার জন্য কি? সাবজেক্টের পরে হ্যাভ বিন, হ্যাজ বিন, তারপরে ভার্বের সাথে আইন যোগ করে দেবো। এরপর বাকিটাতে লিখলাম ফর অ্যান আওয়ার। তো কী লিখবো বলো? রুনা হ্যাজ বিন প্লেইং, প্লেইং ফর অ্যান আওয়ার। রুনা হ্যাজ বিন প্লেইং ফর অ্যান আওয়ার। ফর বা সিন্সের পরে সময় দেখে আমরা বললাম এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর দেখো আমরা ক্লাসের শেষ দিকে প্রায় চলে আসছি, আরও অনেক আলোচনা আছে, যে তোমরা 6-এ পড়ো, তো আমরা এর বাইরে বেশি যাব না। আমরা আরেকটা আলোচনা, পাস্ট ইনডিফিনিট টেন্স একটু দেখাই তোমাদের। অতীতকালের সময় উল্লেখ থাকলে সেন্টেন্স, অতীত যেমন ধরো ইয়েস্টারডে, গতকাল, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, এরকম অ্যাগো, বিফোর, এই সমস্ত শব্দের অতীতকালের সময়। তো সেন্টেন্সে এই ওয়ার্ডগুলো দেখলে তোমরা বলবা যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন লিখল হি রিচ হোম লাস্ট নাইট। রিচ হোম লাস্ট নাইট। তো লাস্ট নাইট গত রাত, এটা আমরা তো বললাম পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা কী লিখব? হি রিচড, পাস্ট ইনডিফিনিট গঠনটা কি মনে আছে তো? সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, সাবজেক্ট ভার্ব পাস্ট ফর্ম। হি রিচড হোম লাস্ট নাইট। এভাবে দেখো আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের কথা বললাম। এভাবে আমরা সকল টেন্স এভাবে আমরা আগাইতে পারি। আরও অনেক আলোচনা আছে রাইট ফর্ম অফ ভার্বের। তো ক্লাসে পর্যন্ত আমি তোমাদের ডেঙ্গু নিয়ে দুটো কথা বলি। এখন তো ডেঙ্গুর অনেক প্রভাব, একেবারে খুব অবস্থা খারাপ। এডিস মশার কারণে সব চারদিকে ডেঙ্গু হচ্ছে। তোমরা তোমাদের বাড়ির চারদিকে যেখানে ওই বদ্ধ পানি আছে, যেমন ডাবের খোলার মধ্যে বা ওই কৌটার মধ্যে, ফুলের টবের মধ্যে, এখানে কিন্তু এডিস মশা ডিম পাড়ে এবং ওখান থেকে ওরা প্রজনন ক্ষমতা বাড়ে এবং কামড় দিলেই তোমাদের ডেঙ্গু জ্বর হয়ে গেলে ভয়াবহ অবস্থা বুঝতেই পারতেছো। এমনকি পাশের বাড়িতেও ডেঙ্গু মশা বেড়াইতে যায়, তোমাদের বাড়ি থেকে পাশের বাসা যায়, আবার পাশের বাসা থেকে আসে। তার মানে তোমার বাড়ি এবং তোমার পাশের বাড়িগুলো তুমি খুব খেয়াল রাখবে, কারণ এক বাড়ি থেকে আরেক বাড়িতে ডেঙ্গু মশা আসা যাওয়া করে এবং এর ফলে ডেঙ্গু জ্বর হয়। এবং তোমরা সাবধান থাকবে। দিনের বেলা যদি মশা কামড়ায় সন্দেহ করো, কারণ দিনের মশাতে ডেঙ্গুর সম্ভাবনা বেশি। তোমরা প্রয়োজনে যদি বেশি মশা কামড়ায় তুমি মশাই টানা ফেলবে দিনের বেলা, প্রয়োজনে ঘরে থাকতে হলে। এরপরে তো পাশাপাশি আমাদের তো করোনার অবস্থাও তো অতি ভয়াবহ চারদিকেই। তোমরা অবশ্যই মাস্ক ব্যবহার করবে, ভিড়ের মধ্যে যাবে না, এর খুব সাবধান থাকবে।
তোমরা স্বাস্থ্যবিধি সম্পর্কে তোমাদের অনেক ধারণা তোমরা পেয়ে গেছো চারদিকেই। যাক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।